প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না প্লিজ। কে শোনে কার কথা? রিয়াজকে ৮ জন মেয়ে বাথরুমে আটকে রেখে জামা কাপড় খুলছে। সহজ সরল একটি ছেলে, যে কোনো দিন কোনো মেয়ে কেন, কোনো বাচ্চা মেয়ের সাথেও কথা বলতে ভয় করত। আজ ১ মাস হয়েছে সে কলেজে ভর্তি হয়েছে। মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র, বয়স একটু হয়েছে, তবে ফেল হতে হতে অবশেষে কলেজের মুখ দেখতে পেয়েছে। কাউকে তেমন চেনে না, জানে না, জানবেই বা কি করে? মাথা তুলেই কলেজে আসেনি কখনো। অনার্সের ৮টা মেয়ে প্রতিদিন তাকে এই যে মিস্টার সেক্সি বয় বলে বিরক্ত করত। রিয়াজ এদের কথা শুনে যেমন ভয় পেত ঠিক তেমনভাবেই এড়িয়ে যেত। তবে আজ আর রক্ষে হলো না। ১ মাস পর মেয়েগুলো তাকে ছেড়ে কথা বলেনি। একটা কথা ঠিক, রিয়াজ দেখতে স্মার্ট ছিল। চোখ দুটি নীল রঙের, ফর্সা চেহারা, সাদা সিধে হলেও হেয়ার কাটিং ছিল চোখ চূড়ালো। যে কেউ ওর চুল দেখলে ফিদা হতে বাধ্য। চুলের এক পাশ মেশিন দিয়ে কেটে ফেলে, অন্য পাশ প্রায় ৯ থেকে ১০ ইঞ্চির মতো লম্বা। তার উপর আবার চুলের কালারও ছিল। মোট কথা সব দিকে ফিট থাকলে মেয়েদের থেকে এড়িয়ে চলা ওর একটা অভ্যেস ছিল। কিন্তু এই অভ্যেসটাই আজ তাকে এখানে নিয়ে আসবে কে জানতো। রিয়াজ কলেজের বাথরুমে এসে মুখে পানি দিতে যাবে, কিন্তু এর আগেই ওদের মধ্যে একটি মেয়ে নাম প্রিয়া এসে বলল, ছেলেদের বাথরুমে এখন কাজ চলছে, তুমি মেয়েদের বাথরুমে যাও। দেখুন পথ ছাড়ুন, আমি এখানে যাব, আর ওটা আপনাদের মেয়েদের বাথরুম, সেখানে আমি কেন যাব? কারণ ছেলেদের বাথরুম আজ মেয়েরা পরিষ্কার করতেছে। তবুও যদি তুমি যেতে চাও তবে যাও, আমি বাধা দিচ্ছি না। রিয়াজ এবার একটা ঢোক গেল। এবার যদি রিয়াজকে ৫ কোটি টাকা দিয়েও কেউ বলে বাথরুমে যাবার জন্য, তবে তা অসম্ভব। রিয়াজকে আর বাথরুমে পাঠানো যাবে না। উপায় না পেয়ে রিয়াজ বলল, আচ্ছা একটু উপকার করুন প্লিজ। জি বলো। আপনি দরজা একটু দাঁড়াবেন, আমি মেয়েদের বাথরুমে গিয়ে একটু ইয়ে করে আসবো। আপনি যদি একটু পাহারা দিতেন তবে খুব উপকার হতো। ঠিক আছে, তুমি যাও সেক্সি বয়, আমি এদিকে সামলাচ্ছি। রিয়াজের এমনভাবে পেয়েছে যে মেয়েদের ওয়াশরুমে অবশেষে প্রবেশ করতেই হলো। এদিকে প্রিয়া বাকি ৭ জনকে ইশারায় ডাক দিল। ওরা হচ্ছে রিয়া, মায়া, জান্নাত, সুমাইয়া, তানিয়া, সামিয়া, পিঙ্কি। আর এদিকে তো প্রিয়া আছেই। প্রিয়ার ইশারায় সবাই উপস্থিত হতেই প্রিয়া সবার উদ্দেশ্যে বলল, তোরা বাথরুমে গিয়ে লুকিয়ে পড়, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি। ওরা ৭ জন বাথরুমে প্রবেশ করতেই প্রিয়া সেই কলেজের ক্লিনার, যে কলেজ পরিষ্কার করে, তাকে ডেকে বলল, ওই ওয়াশরুমের বাইরে তালা মেরে দাও, আমি যখন তোমাকে ফোন দেব তখন এসে তালা খুলবা। এর আগে কেউ যদি ওয়াশরুমে আসে তবে বলে দিও অনার্সের লিডার প্রিয়া ম্যাডাম ওয়াশরুমে তালা মেরে চাবি নিয়ে গেছে, ৩ ঘন্টা পর তালা খোলা হবে। ঠিক আছে ম্যাডাম, মুই সেইটাই করবানি। কিন্তু ম্যাডাম আমারে এইটা কন, আপনি এতক্ষণ এখানে কি করবেন? যা বলেছি সেটাই করো, এত প্রশ্ন করো কোন সাহসে তুমি? হ্যাঁ, ধমক শুনে ক্লিনার সানজিদা বেগম থমকে যায়। প্রিয়াকে এবং তার পুরো গ্যাংটাকে কলেজের সব মেয়েরাই ভয় পায়। হোস্টেলের সব মেয়ে প্রিয়ার গ্রুপকে ভয় পায়, তাই কেউ তার বিরুদ্ধে প্রিন্সিপালের কাছে কমপ্লেনও করে না ভয়ে, কারণ এর শাস্তি কঠিন ভয়াবহ হতে পারে। এদিকে প্রিয়ার কথা মতো সানজিদা বেগম ওয়াশরুমে তালা মেরে দেয়। প্রিয়াও বাথরুমে প্রবেশ করে ফেলেছে তালা মারার আগে। এখন এই দরজা তখনই খুলবে যখন প্রিয়ার ফোন থেকে ক্লিনারের ফোনে ফোন যাবে। রিয়াজ প্রস্রাব শেষ করে যেই পিছু ঘুরেছে, এমন সময় মায়া একটা সিলভারের ঝাড়ুর আগা দিয়ে সজোরে আঘাত করে রিয়াজের মাথায়। সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে রিয়াজ। মায়া আবার সবার থেকে শক্তিশালী ছিল। ওর আঘাতে রিয়াজ শুধু অজ্ঞান হয়নি, মাথা ফেটে রক্তও বের হচ্ছিল। রিয়াজ সেখানেই পড়ে যাওয়ার পর সবাই মিলে তাকে ধরে ফ্লোরে নিয়ে আসে। এদিকে দরজা জানালা সবই বন্ধ, শুধু ওয়াশরুমের একটি সাদা লাইট জ্বলছিল। ১৭ মিনিট পর রিয়াজের জ্ঞান ফিরে আসে। চোখ মেলেই দেখে চারিদিক কেমন যেন ঝাপসা ঝাপসা। ওর নীল নীল চোখ দুটি অশ্রুজলে ভিজে চিকচিক করছে। ভালো করে তাকিয়ে দেখে ওর চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে সেই ৮ জন মেয়ে। রিয়াজ লাফিয়ে
উঠতে গিয়েও ব্যর্থ হয়। ওর হাত পা দড়ি দিয়ে বেঁধে রেখেছে, হাত পিছনে নিয়ে গিয়ে বাঁধার কারণে উঠতে পারছে না। এদিকে পা বেঁধে রেখেছে একটি লোহার সাথে, যা দেওয়ালের সাথে লাগানো আছে। রিয়াজ শোয়া থেকে উঠে দাঁড়াবার কোনো পথই খোলা নেই। ওর চিৎকারটাও দরজা অবধি বিদ্যমান, এর বাহিরে যাবে না। উপায় খুঁজে না পেয়ে রিয়াজ তাদের বলল। প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না। শুনল না কেউ রিয়াজের আকুতি মিনতি। সুমাইয়া এসে একটা একটা করে রিয়াজের শার্টের বোতাম খুলে ফেলে। প্রিয়া রিয়াজের বেল্ট খোলার পর প্যান্ট হাঁটু অবধি নামিয়ে ফেলে। এরপর পিঙ্কি রিয়াজের শর্ট প্যান্টের দিকে তাকায়। রিয়াজ কান্না করে ফেলেছে এবার, চোখ ভিজে প্রায় নদীর পানির মতো হয়ে গেছে। মাথা ফাটা দিয়ে এখনো ঝরঝর করে রক্ত পড়ছে রিয়াজের কপাল বেয়ে। ফর্সা কপালে রক্ত যেন জবা ফুলে পরিণত হয়েছে। রিয়াজের চিৎকার সহ্য করতে না পেরে প্রিয়া ওর ওড়নাটা রিয়াজের মুখে বেঁধে দেয়। এবার যেন রিয়াজ আরও বেশি হারিয়ে ফেলে তার শক্তি। মায়া এক টান দিয়ে রিয়াজের শর্ট প্যান্টটাও খুলে ফেলে। রিয়াজ ফ্লোরে কড়াকড়ি খেতে লাগলো এবার, কিন্তু উল্টো পাশ হতে পারছে না, কারণ ওর পা একটি লোহার সাথে বাঁধা। সবাই রিয়াজের লিঙ্গের দিকে তাকিয়ে আছে। রিয়াজের চোখ মুখ ফুলে সেই ফর্সা চেহারা লাল আকার ধারণ করেছে। এরপর ধীরে ধীরে সবার আগে প্রিয়া ওর জামা কাপড় খুলে ফেলে। দেহে ব্রা আর প্যান্টি রেখে রিয়াজের সামনে এদিক ওদিক করছে। এতে রিয়াজের অনিচ্ছাকৃতভাবে ওর লিঙ্গ উত্তেজিত হয়ে ওঠে। রিয়াজ না চাইতেও তার দেহটা যেন তার ইচ্ছের বিরুদ্ধে নড়ছে। রিয়াজের এমন অবস্থা দেখে বাকি 7 জন রিয়াজের শরীর ফ্লোরের সাথে ভালোভাবে চেপে ধরে। এবার রিয়াজ এদিক থেকে সেদিকে নড়াচড়াটাও বন্ধ হয়ে যায়, আর অবশিষ্ট থাকেনি কিছু। প্রিয়া ওর গায়ের বাকি জামা কাপড় ব্রা প্যান্টি খুলে রিয়াজের লিঙ্গের উপরে উঠে বসে। এরপর হামলা চালায় সে। এভাবে প্রায় 20 মিনিট রিয়াজের উপর হামলা চালায় প্রিয়া। প্রিয়ার পর এবার মায়া আসে। মায়ার জায়গায় প্রিয়া গিয়ে রিয়াজকে চেপে ধরে। মায়াও প্রিয়ার মতো করে রিয়াজকে একইভাবে হামলা চালাতে থাকে। এভাবে বাকি 6 জনও রিয়াজের উপর একইভাবে কাজ চালায়। রিয়াজ অস্থির হয়ে আর নড়াচড়াও করতে পারছে না। এখন আর রিয়াজকে চেপে ধরতে হচ্ছে না। ওরা একজনের পর একজন এসে রিয়াজের উপর হামলা চালাচ্ছে। রিয়াজের মুখ ফুলে প্রায় দম বন্ধ হয়ে যাচ্ছে। তারা দেখেও না দেখার ভান করে তাদের চাহিদা মেটাচ্ছে। রিয়াজের লিঙ্গ যখনই দুর্বল হয়ে পড়ে, তখনই আবার ওরা তাদের স্তন দেখিয়ে উত্তেজিত করে তোলে। একসময় রিয়াজ ধরপড় করতে শুরু করে। ওর এমন অবস্থা দেখে প্রিয়া মুখ খুলতে যাবে, তখনই পিঙ্কি বলে ওঠে, আরে দাঁড়া, আমি আর একবার করব, তারপর ছেড়ে দিস এই সেক্সি বয়কে। তুই না? ঠিক আছে, কর। বিশেষ দ্রষ্টব্য, গল্পে কিছু জায়গায় অশ্লীল শব্দ ব্যবহার হয়েছে। এই গল্প ছোটি গল্প না, একটা শিক্ষণীয় গল্প। হয়তো এই পর্ব একটু অশ্লীল হয়েছে। আশা করি নেক্সট পর্বতে ব্যাপারটা বুঝতে পারবেন। কেমন হচ্ছে জানাবেন। পিঙ্কি রিয়াজের উপর বসার 5 মিনিট পর রিয়াজ হঠাৎ নিস্তব হয়ে যায়। পিঙ্কি টের পেল রিয়াজের লিঙ্গ নিথর হয়ে গেছে। পিঙ্কি বুঝতে না পেরে রিয়াজের লিঙ্গ ধরেই চমকে যায়। এ কি, লিঙ্গ এত ঠান্ডা কেন? পিঙ্কির কথা শুনে সবাই দেখতে আসে। বাকি 7 জন জামা কাপড় পরতে যাচ্ছিল। পিঙ্কির হয়ে গেলেই ওরা চলে যেত, কিন্তু পিঙ্কির কথাটা শুনে সবাই অর্ধেক জামা পরেই আবার দেখতে আসে। সত্যিই তো ঠান্ডা হয়ে গেছে খুব, পুরো বরফের মতো। মায়া কিছুটা আঁচ করতে পেরেছে। এরপর রিয়াজের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। পুরো মুখ ফুলে লাল তো হয়েই আছে, তার উপর রক্ত আর ঘাম মিশ্রিত হয়ে মুখটা ফ্যাকাশে হয়ে আছে। জান্নাত রিয়াজের মুখ থেকে ওড়নাটা সরিয়ে গালে থাপ্পড় মারতে মারতে বলছে, এই শালা ওঠ, তোর কাজ শেষ। কিন্তু রিয়াজের সারা শব্দ না পেয়ে তানিয়া গেল এবার। তানিয়া সবার আগে রিয়াজের নাকে হাত দিয়ে দেখে নিঃশ্বাস বন্ধ। সাথে সাথে চমকে ওঠে তানিয়া। পিছনে ভয়ের চোখে তাকাতেই সবাই কিছুটা আঁচ করেছে। এরপর স্বামীয়া তাড়াহুড়ো করে রিয়াজের হাতের রগ ধরে দেখে রক্ত চলাচল বন্ধ। আরে, এ তো মরে গেছে। কথাটা শুনে পিঙ্কি চমকে যায়।
পিঙ্কি এখনো রিয়াজের উপরেই বসে আছে। ভয়ে পিঙ্কি হোঁচট মোচড় খেয়ে নেমে পড়ে ফ্লোরে। এবার সবার মুখে ঘামে ভরে যায়। ওরা মেরেই ফেলেছে। এতটাও করতে চায়নি ওরা, কিন্তু মারা যাবে সেটাও ভাবেনি। নিষ্পাপ চেহারাটা পড়ে আছে ফ্লোরে। এদিকে ওরা 8 জন পড়েছে মহা বিপদে। উপায় না পেয়ে প্রিয়া পড়ল। এই শালা তো মরতেই সাথে আমাদেরকেও আটকিয়ে গেছে। চল লাশটাকে কোথাও পুঁতে ফেলি। কিন্তু বাহির করবে কিভাবে? দাঁড়া, আমি ব্যবস্থা করতেছি। প্রিয়া ক্লিনারকে কল করে বলল, শুনুন, একটা ময়লার বস্তা এনে আমাকে ফোন দিন। বস্তাটা বাথরুমে দরজার সামনে রেখেই ফোন দিবেন, মনে থাকে জানো। বিশেষ দ্রষ্টব্য, গল্প পড়ে কেউ কেটে পড়বেন না। আপনাদের মতামত আমাকে উৎসাহ দেয় পরবর্তী পর্ব দেওয়ার। আর সবসময় কিছু গঠনমূলক কথা লিখে কমেন্ট করলে খুশি হব। প্রিয়ার কথা মতো সানসিদা বেগম বস্তা এনে দরজার সামনে রাখে। এরপর তালা খুলে সানসিদা চলে যায়। প্রিয়া বস্তাটা ভিতরে নিয়ে গিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেয়। বাকিরা রিয়াজের লাশ বস্তায় রেখে উপরে ময়লা দিয়ে ভরে দেয়। এরপর ক্লিনারকে বলে বস্তাটা গেটের সামনে নিয়ে আসে সানসিদা বেগম। সবাই মিলে ধরাধরি করে বস্তাটা মায়ার গাড়িতে তোলে। মায়ার বাবার টাকা পয়সার অভাব নেই, আসা যাওয়া করার জন্য একটা প্রাইভেট কার কিনে দিয়েছিল। শুধু মায়া না, প্রিয়ার বাবাও ধনী ব্যক্তি। যাই হোক, ওরা বস্তাটা গাড়িতে রেখে গাড়ি চালু করে চলে যায় ঢাকা গাবতলী এলাকার শেষে, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয় সেইখানে। এরপর তারা বস্তাটা সেখানে ফেলে দিয়ে আবার চলে আসে হোস্টেলে। সামিয়া সানসিদা বেগমকে 15,000 টাকা ধরিয়ে দিয়ে বলে, আজকে যা হয়েছে সব নিজের পেটে কবর দিয়ে রাখো। যদি ফাঁস হয় তবে আপনার মাথার সব কয়টা চুল কেটে ন্যাড়া করে দিব। সামিয়ার ধমকে সানসিদা চুপ হয়ে যায়। এরপর টাকাগুলো হাতে নিয়ে সানসিদা বেগম বাসায় চলে যায়। পরের দিন শুরু হয় এই নিয়ে ঝামেলা। রিয়াজের বাড়ির লোক কলেজে এসে খোঁজ নিতে থাকে রিয়াজের, কিন্তু কেউ কিছু জানে না বলে ওদের কোনো উত্তর মেলে না। ওরা 8 জনও সবার সামনে ন্যাকামি করতে করতে বলে, আহারে, ছেলেটা খুবই সহজ সরল, কে জানে কোথায় গিয়ে পড়ে আছে। কলেজে এসে কোনো খোঁজ পায়নি রিয়াজের পরিবার। পাবেই বা কি করে, ওর তো কোনো বন্ধুও ছিল না। অবশেষে তারা পুলিশের কাছে কমপ্লেইন করে। পুলিশ তদন্ত চালাতে রিয়াজকে সব জায়গায় খোঁজে, কিন্তু মেলেনি রিয়াজের কোনো হদিশ। কলেজে তোড়পাড় হয়ে ওঠে রিয়াজের ব্যাপারটা নিয়ে, না জানে ছেলেটা কোথায় পড়ে আছে। এদিকে প্রিয়া, মায়া, সামিয়া, তানিয়া, পিঙ্কি, রিয়াজ, জান্নাত, সুমাইয়া তারা সবাই চিন্তিত, যদি কোনোভাবে ধরা খায় সেই ভয়ে। কিন্তু না, এর কোনো কিছুই হয়নি। পুলিশের কাছে ধরা খাওয়ার কোনো ইস্যু রাখেনি তারা। 1 মাস এই নিয়ে হইচই করে সব আবার চুপ হয়ে যায়। কেউ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চুপ হয়, কেউ ফেবুতে শোকাহত জানায়, কেউ ওর পিক সবার মেসেঞ্জারে দিয়ে নিখোঁজের বিজ্ঞপ্তি করে। সোশ্যাল মিডিয়াতে কয়দিন ভাইরাল হয় এই রিয়াজ, তবে অল্প কয়দিন বাদে সব হয়ে যায় নিশ্চুপ। থাকে না আর রিয়াজের অস্তিত্ব, দেয় না কেউ আর স্ট্যাটাস, মুছে যায় রিয়াজের নাম। ওর পরিবারের সদস্যরাই শুধু মনে রেখেছে রিয়াজকে। রাখবে নাই বা কেন, সহজ সরল একমাত্র ছেলে তাদের। এর আম্মু প্রতিদিন নামাজে দোয়া করে একটাই, তাদের ছেলে যেন ফিরে আসে। কিন্তু এইটা যে বড়ই অসম্ভব। রিয়াজ তো পাড়ি দিয়েছে সেই ঠিকানায়, যেখানে সবাই একবারের জন্যই চলে যায়। রিয়াজের মৃত্যুর 6 মাস পর ওরা 8 জনও ভুলে যায় রিয়াজকে। বিন্দাস লাইফ উপভোগ করে চলছে সবাই। হঠাৎ একদিন তানিয়ার বাসা থেকে ফোন আসে, ওর আম্মু নাকি খুবই অসুস্থ, খুব শীঘ্রই যেতে বলেছে। তানিয়া গ্রামের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। বাকি 7 জনকে বিদায় দিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। আজ 8/8/2015। কিছুদিন পর ঈদ, তাই তানিয়া একেবারে ঈদের ছুটিতেই বাড়ি চলে এসেছে। বাড়িতে আসতেই সবাই তানিয়াকে জড়িয়ে ধরে মাথায় চড়াচ্ছে। করবেই তো, মেয়ে ঢাকা কলেজের ছাত্রী। এলাকায় সবাই বলে জমিদার বাড়ির মেয়ে তানিয়া, ঢাকার ছাত্রী। একটা নামডাক আছে তাদের। মেয়ে এতদিন পর এসেছে, তো আদরের বন্যা তো বয়েই যাচ্ছে। প্রত্যেক পরিবার তো তাদের সন্তানকেই ভালোবাসে, কারণ তাদের সম্পদ তো তাদেরই সন্তান, যেমন ছিল রিয়াজ। এদিকে তানিয়ার মা বলল,
অনেক জার্নি করে এসেছিস মা, এবার একটু ফ্রেশ হয়ে খেতে আয়। রাত অনেক হয়েছে, আমরা তো তোর জন্যই না খেয়ে আছি। ওকে মাই গুড মম, আমি এই যাব আর আসবো। ঠিক আছে। তানিয়া ওয়াশরুমে গিয়ে জামা কাপড় খুলে ফেলল। এরপর উপরে ঝর্ণা ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে গোসল করছে। এমন সময় তানিয়া অনুভব করলো ওর স্তনে কেউ হাত দিয়ে ধরেছে। তানিয়া চমকে উঠেই চোখ মেলে ফেলে, কিন্তু চোখের সামনে কিছুই দেখতে পায় না সে। মনের ভুল ভেবে আবার গোসল করাই মন দেয়। এবার তাকে চমকে দিয়ে ইলেকট্রিক চলে যায়। তানিয়া বিরক্ত হয়ে মনে মনে ভাবে, গ্রামের এই সমস্যা যে কখন ঠিক হবে। এরপর অন্ধকারে সে গোসল করতে থাকে। এবার পুরো স্পষ্ট খেয়াল করে ওর পিছন থেকে কেউ ওকে জড়িয়ে ধরে স্তনে হাত দিয়ে রেখেছে। তানিয়া ভয়ে চিৎকার দিতে যাবে, কিন্তু ওর মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। তানিয়া ওর সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারছে না ছুটতে। তখনই তানিয়া বরাবরের মতো আবার অনুভব করে ওর পেছন দিক থেকে কেউ এবার পুরোপুরি ভাবেই জড়িয়ে ধরেছে। এবার তানিয়া আর ছটফট করেনি, কারণ এই স্পর্শ তাকে উত্তেজিত করে তুলছে। তানিয়াও উত্তেজনায় নিজেকে হেলে দিচ্ছে সেই অন্ধকারের ছায়া মূর্তির দিকে। কেন সে এমন করছে? কেন এক অচেনা স্পর্শটা তার কাছে খুবই ভালোর প্রভাব ফেলছে? এর উত্তর তানিয়ার কাছে নেই। এমন সময়েই তানিয়া বুঝতে পারে ওর পেছন দিক থেকে কোনো দণ্ড জাতীয় কিছু প্রবেশ করতে যাচ্ছে, কিন্তু তানিয়া এখনো উত্তেজনায় থরথর করে কাঁপছে। এ যেন এক সুখের সাগরে ভাসছে সে। মুহূর্তের মধ্যেই তানিয়া এবার ফিরে আসে বাস্তবে। এ কি, সে কি করতে যাচ্ছে? তাকে কে জড়িয়ে ধরেছে? এবার তানিয়া পিছনে তাকানোর আগেই ওর পিছন দিকে সেই দণ্ডায়মান লিঙ্গ প্রবেশ করে। তানিয়া চিৎকার দিতে চেয়েও চিৎকার করতে পারছে না। যন্ত্রণায় থরথর করছে সেই ছায়ামূর্তির হাতের ভিতর। এদিকে তানিয়াকে সেই ছায়ামূর্তি পেছন থেকেই নিজের চাহিদা মেটাতে থাকে। তানিয়ার নিঃশ্বাস যেন প্রত্যেকবারেই বন্ধ হয়ে আসছিল। নাকমুখ দিয়ে ফেনা ছেড়ে দিয়েছে প্রায়। দণ্ডটা যেন তার গলা অবধি চলে আসছে ধীরে ধীরে। তানিয়া কষ্টে ধরফর করতে করতে সজোরে এক চিৎকার দিয়ে বাথরুমের ফ্লোরে পড়ে যায়। তানিয়ার চিৎকারের শব্দে সবাই ছুটে আসে ওর রুমে। বাথরুমের দরজা ভিতর থেকেই লক করা। এদিকে তানিয়াও গোসল করতে গেছে। দরজা ভাঙবে নাকি ভাঙবে না সেটা নিয়েই সবাই চিন্তিত হয়ে ওঠে। তানিয়ার আব্বু মেয়ের চিৎকারের শব্দটা সহ্য করতে না পেরে অবশেষে দরজায় লাথি মেরে দরজা ভেঙে ফেলে। সবাই আতঙ্কিত হয়ে যে ভিতরে প্রবেশ করেছে, তখনই তাদের চোখ যেন কপালে উঠে যায়। তানিয়া পুরো নগ্ন দেহ নিয়ে ফ্লোরে পড়ে আছে। পুরো ফ্লোর রক্তে ভেসে আছে। রক্তের স্রোত তানিয়ার পিছন থেকে আসছে। ওর বাবা নিজের মেয়েকে এমন অবস্থায় দেখে তৎক্ষণাৎ সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। চারিদিকে ছড়িয়ে পড়ে এই ব্যাপার। তানিয়াকে কে যেন বাথরুমে রেপ করে পালিয়ে গেছে। লোকের মুখে মুখে এখন এই কথার ছড়াছড়ি। এলাকার ছেলে মেয়ে, তানিয়ার বন্ধু বান্ধবী সবাই ফেবুতে তানিয়াকে নিয়ে ট্রোল করা শুরু করে দেয়। কেউ শোকাহত জানায়, আবার কেউ তার বদনামি গায়। খবরটা গিয়ে পৌঁছতে প্রিয়া, মায়া, শামিয়া, রিয়া, সুমাইয়া, জান্নাত আর পিঙ্কির কাছে ওরা ব্যাপারটা নিয়ে তত সিরিয়াস না। ওদের মধ্যেই ওরা বলাবলি করেছে, মেয়েটি আমাদের ফ্রেন্ড ছিল, তবে ওর ভীষণ সেক্স ছিল। হয়তো কোনো ছেলের সাথে আকাম করতে গিয়ে এমন হয়েছে। আর এদিকে ছেলেটিও হয়তো পালিয়ে গেছে। নিজের ফ্রেন্ডদের বদনাম ওরা নিজেরাই গিয়েছে। ওদের মধ্যে তখনই প্রিয়া বলে উঠল, যাই হোক, আজকে তো কলেজ পুরো বন্ধ। কদিন বাদে এই কোরবানির ঈদ, তোরা বাসায় যাবি না? হোস্টেল তো বন্ধ করে দিবে। যাব, কিন্তু তার আগে এইটা বল, তুই কেন যাচ্ছিস না? আরে আমার কথা ছাড়, তোরা যা। আমি এক বান্ধবীর বাসায় থাকবো। বাড়িতে ঈদ করবি না? না, ইন্টারেস্ট নেই। ঠিক আছে, তোর যেমন অভিরুচি। আমরা আজ রাতেই রওনা হব বাড়িতে। ঠিক আছে, সাবধানে যাস। প্রিয়াকে বিদায় দিয়ে মায়া, জান্নাত, সুমাইয়া, তানিয়া, শামিয়া, পিঙ্কি হোস্টেল ত্যাগ করার জন্য
জামা কাপড় গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। জান্নাত বাড়ি যাবার আগে শপিং করবে বলে বাহির হয়ে পড়ে। এখনও হাতে অনেক সময় আছে, এর মধ্যে শপিং করে ফিরতে পারবে। জান্নাত হোস্টেল থেকে বের হয়ে শপিং মলে চলে যায়। এমন সময় ওর ফোনে একটা অদ্ভুত নাম্বার থেকে ফোন আসে। নাম্বারটি ছিল 3063 এরকম। জান্নাত ভাবলো হয়তো কোনো অফিসের নাম্বার হবে, তাই ফোন কেটে দিয়ে আবার জামা কাপড় দেখতে লাগলো। কিন্তু অদ্ভুতভাবে আবারও সেই একই নাম্বার থেকে ফোন আসে জান্নাতের ফোনে। জান্নাত এবার বেশ অবাক হয়ে যায়। সিম কোম্পানিরা তো এত জলদি আবার ফোন দেয় না। এবার জান্নাত বিস্মিত হয়ে ফোনটা রিসিভ করলো। রিসিভ করতেই ওপাশ থেকে এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে। জীবনের শেষ মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে যা। আমি এসেছি ফিরে ভবে, যাব না গো তোদের ছেড়ে, আমার সাথে যেতে হবে। ব্যাস এতটুকু শোনার পর ফোনটা অদ্ভুতভাবে কেটে যায়। জান্নাত আগা মাথা কিছুই বুঝতে পারে না, বরং শুধু শুধু ভয় পেয়ে চলছে। এ কোন শব্দ? এত ভয়ঙ্কর শব্দও হতে পারে? জান্নাত নিমেষেই যেন হারিয়ে যায় এক অজানা কল্পনায়। তখন আবার তার ঘোর ভেঙে ওর ফোনে আরেকটি ফোন আসে। জান্নাত ফোনের রিংটোন শুনে তৎক্ষণাৎ কেঁপে ওঠে, কিন্তু ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ওর সহপাঠী সামিয়া ফোন করেছে। জান্নাতের বুকের ধুকপুকানির শব্দ এখনো কমেনি। অস্থির মনে জান্নাত ফোনটা রিসিভ করে। এরপর সামিয়া ফোনের ওপাশ থেকে বলল, কিরে, সেই কখন হোস্টেল থেকে বের হয়েছিস? রুমে আসবি না নাকি? কিছুক্ষণ পর তো বাস ছেড়ে দেওয়ার সময় হবে, তাড়াতাড়ি আয়। প্রাইভেটের কি হয়েছে? প্রাইভেটে করে যাব না ভাবছি, বাসে করে এনজয় করতে করতে যাব। ঠিক আছে, তোদের যা মনে হয়। এই শোন, তোর গলার আওয়াজ এত অস্থির শোনাচ্ছে কেন? কিছু হয়েছে? না, কি হবে? এই সত্যি করে বলতো, কি হয়েছে? দোস্ত, একটা অদ্ভুত নাম্বার থেকে ফোন এসেছে, 3063 এরকম নাম্বার। রিসিভ করতে উপাস থেকে অদ্ভুত কিছু কথা শুনিয়ে ফোন কেটে দিয়েছে। আমার খুব ভয় করছে রে। ধ্যাত, হতে পারে কেউ মজা করছে। তা কি বলেছিল? বলল আমার নাকি শেষ মুহূর্ত চলে এসেছে, আমাদের নাকি তার সাথে যেতে হবে। হয়তো কলেজের কোনো ছেলে মজা করেছে, এত ভাবার কি আছে? কলেজের কে কি বলবে আজব? সবাই তো এমনিতেই আমাদের ভয় করে, এমন সাহস হবে কি করে কারো? তাও ঠিক। আচ্ছা তুই ভাবিস না, রুমে আয়, পরে দেখছি ব্যাপারটা। এই বলে সামিয়া ফোন কেটে দেয়। জান্নাত শপিং করেই বের হয়ে পড়ে। একা একা এসেছে, এখন একটি বাস ধরেই হোস্টেলে যেতে হবে। বাসের জন্য অপেক্ষা করছে রাস্তার পাশে জান্নাত। এমন সময় এক ভিক্ষুক এসে জান্নাতের দিকে হাত বাড়িয়ে বলল, আপা, কয়টা টাকা দিবেন? গত 6 মাস ধরে কিচ্ছু খাই নাই। ভিক্ষুকের দিকে না তাকিয়ে জান্নাত বাসের দিকে তাকিয়েছিল। বাস কিছুটা দূরেই আছে। জান্নাত ভিক্ষুকের কথা শুনেও না শোনার ভান করে দাঁড়িয়ে আছে। ভিক্ষুক আবারও বলল। এবার জান্নাত বিরক্ত হয়ে যেই নিচের ব্যাগে হাত দিতে যাবে, তখনই খেয়াল করলো এই শব্দটা তার খুব চেনা। জান্নাত চোখ নড়বড় করে যেই মাথা তুলে তাকিয়েছে, দেখতে পেল ওর সামনে কেউ নেই। জান্নাত এবার আরো বেশি আতঙ্কিত হয়ে যায়। সে তো খেয়ালই করেনি লোকটি 6 মাস ধরেই না খেয়েছিল বলেছে। এইটা কিভাবে সম্ভব? জান্নাত যেন এক অবাস্তবতার মধ্যে বসবাস করছে। এসব কি হচ্ছে ওর সাথে? ভাবতে ভাবতে সামনে বাস চলে আসে। জান্নাত বাসে উঠেই সিটে হেলান দিয়ে বসে পড়ে। ভাবতে থাকে এক অজানা রহস্য নিয়ে। তার সাথে এসব ঘটে যাওয়ার কারণ সে ব্যাখ্যা করতে পারে না। ভাবার মধ্যেই জান্নাত চোখ দুটি আলতোভাবে বলিয়ে নেয়। তখন জান্নাত স্পষ্ট বুঝতে পারছে ওর কোমরে কারো হাতের স্পর্শ লাগছে। জান্নাত এই ছোঁয়ায় বিরক্ত না, বরং শান্তি অনুভব করতে থাকে। কেন সে এই স্পর্শকে চাইছে সেটা তার নিজেরই অজানা। এবার হাতটি জান্নাতের কোমর থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে লাগলো। জান্নাত এবার একটু অস্বস্তি বোধ করে। হঠাৎ ওর ঘোর ভেঙে যায়। সিট থেকে এক ঝাঁকুনি দিয়ে উঠেই জান্নাত চারপাশ দেখতে থাকে। এ কি, ওর পাশের সিটে কেউ নেই।
তাহলে ওর কোমরে এতক্ষণ হাত দিয়েছিল কে? জান্নাত ব্যাপারটা আর মেনে নিতে পারছে না। অস্বাভাবিক ঘটনা একটার পর একটা কেন ঘটে যাচ্ছে। জান্নাত এসবের ভিতরে কল্পনা করতে করতে তার হোস্টেলের সামনে চলে আসে। এরপর তাড়াতাড়ি বাস থেকে নেমে সোজা রুমে চলে আসে। এসেই সামিয়াকে বলল, দোস্ত, আমার সাথে কিছু হতে যাচ্ছে, প্লিজ আমাকে রক্ষা কর। কেন, আবার কি হলো? এরপর জান্নাত সামিয়াকে বাসের সব ঘটনা খুলে বলে। সামিয়া জান্নাতের কথা শুনে সিরিয়াস না, বরং উচ্চস্বরে হাসতে লাগলো, আর এসব মন গড়ানো কথা না বলতে নিষেধ করে। জান্নাত বিরক্ত হয়ে সামিয়াকে বলল, তুই হাসছিস? আজব, সত্যিই আমি অনুভব করছি এই যে এখানে হাত দিচ্ছে। আরে এ কি? এই যে দেখ দেখ, হাতের ছাপ এখনো আমার কোমরে আছে, লাল হয়ে গেছে সব। সত্যি তো, তোর কোমরে তো সত্যি কারো হাতের ছাপ আছে। এবার বিশ্বাস করেছিস তো? আমি বলেছিলাম না? ঠিক আছে, শোন, আমি ব্যাপারটা দেখছি। আমাদের বাড়ির পাশে এক হুজুর আছে, ওনার সাথে কথা বলে দেখব। আর সেই অদ্ভুত নাম্বারটা দে তো। এই নে 3063, এইটা। সামিয়া নাম্বারটি নিয়ে ওর এক ফ্রেন্ডকে কল দিয়ে বলল এইটা কেমন নাম্বার জানানোর জন্য। সামিয়ার ফ্রেন্ড সিম কোম্পানিতে চাকরি করে, তাই ওরা আশাবাদী যে নাম্বারটার কোনো হদিস তারা পাবেই। কিন্তু সামিয়ার ফ্রেন্ড জানালো যে এমন কোনো নাম্বার নেই, এবং কি কোনো অফিস বা হ্যাকারদেরও না। সোজা কথা, এই নাম্বারের কোনো অস্তিত্বই নেই। এমন নিউজ শুনে ওরা দুজনেই অবাক হয়ে যায়। এইটা কেমন নাম্বার তাহলে, যার কোনো অস্তিত্বই নেই? সামিয়া জান্নাতকে বলল, আচ্ছা শোন, এই ব্যাপারে কাউকে কিছু বলিস না, নয়তো সবাই পাগল ভাববে আমাদের। গ্রামে গিয়ে হুজুরের সাথে আলাপ করে নি, তারপর দেখি হুজুর কি বলে। ঠিক আছে। ওরা নিজেদের ভিতরেই ব্যাপারটা লুকিয়ে রেখেছে, যদিও কাউকে বললেও কেউ বিশ্বাস করবে না। এদিকে প্রায় রাত ঘনিয়ে এসেছে। রাত 12টায় হোস্টেল বন্ধ হয়ে যাবে। 8টা বাজে সবাই বাসের উদ্দেশ্যে বের হবে। হাতে মাত্র আর 4 ঘন্টা বাকি। মায়া, জান্নাত, সুমাইয়া, তানিয়া, সামিয়া, পিঙ্কি ব্যাগ গুছিয়ে রেডি হতে প্রস্তুত। জান্নাত মনে মনে খুব ভয় পেয়ে আছে। ব্যাগ গুছাচ্ছে হাত দিয়ে, কিন্তু ওর হাত যেন কাজে সায় দিচ্ছে না, বারবার কেঁপে উঠছে। জান্নাত না পারছে কাউকে কিছু বলতে, আর না পারছে কিছু করতে। সামিয়ার উপরেই একমাত্র ভরসা তার। ব্যাগ গোছানোর মাঝপথে ফের জান্নাতের ফোনের রিংটোন বেজে ওঠে। ফোনের টোন শুনেই জান্নাত বেশ ভয় পেয়ে ফুঁপিয়ে ওঠে। এই রিংটোনটাই যেন ওর ভয়ের আরেকটি কারণ। জান্নাতের ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখল ওর মা ফোন দিয়েছে। তখনই জান্নাত সবার উদ্দেশ্যে বলে উঠল, তোরা ব্যাগ গোছা, আমি একটু আম্মুর সাথে কথা বলে আসি। ঠিক আছে, যা। জান্নাত সাইডে এসে ফোন রিসিভ করে। হ্যালো আম্মি, কেমন আছো? জান্নাত ফোনটা কেটে মাথা তুলতেই দেখে কথা বলতে বলতে কখন যেন হোস্টেলের 3য় তলাতে 5ম তলায় চলে এসেছে। বুঝতেই পারেনি কখন সে এখানে এসেছে। জান্নাত হতভম্ব হয়ে আবার 5 তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে চলে আসার জন্য প্রস্তুত হয়। এমন সময় আবার জান্নাতের ফোনের রিং বেজে ওঠে। এবার ফোনের রিংটোনের শব্দে তেমন না চমকালেও নাম্বারের দিকে তাকিয়ে বেশি চমকে যায় জান্নাত। এইটা সেই নাম্বার, যে নাম্বারটা মাত্র 30 সেকেন্ডে তার জীবন বদলে দিয়েছিল, সেই 3063 নাম্বারটা। জান্নাত এবার ফোন ধরবে না ভেবে পুরো প্রস্তুত হয়ে নেয়। উল্টে কলটা কেটে দিয়ে জান্নাত ফোনটা হাতের মুঠোয় রেখে কচলাতে থাকে। এরপর তাড়াহুড়ো করে নিচের দিকে নামতে যাবে, তখনই ওর ফোনের ভিতর থেকে সেই ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে। জান্নাত অবাক চোখে ফোনের দিকে তাকিয়ে থাকে। ফোন রিসিভ না করেও কিভাবে ফোন রিসিভ হলো
এইটাই ভাবছে সে। আবার সে ভয়ঙ্কর কণ্ঠটা বলতে লাগলো, কোথায় যাবি তুই এই জায়গা ছেড়ে, যে জায়গায় তোরা নিয়েছিলে এক নিষ্পাপ জীবন কেড়ে? এই কথাটা বলার পর আবার অটোমেটিক ফোন কেটে যায়। জান্নাত এবার আরও বেশি হতভম্ব হয়ে পড়ে। তারা এখানে কার প্রাণ নিয়েছিল? সেই সহজ সরল ছেলে রিয়াজ না তো? জান্নাত প্রচুর ভয় পেয়ে ফোনের মধ্যে স্বামীকে মেসেজ করে বলে দিয়েছে সে ভয়ঙ্কর কণ্ঠের কথাটা, কারণ ওর মনে হচ্ছিল এই 5 তলা থেকে সে নিচে নামতে পারবে না। জান্নাত এবার হুঁশ হারিয়ে নিচে ছুটতে যাবে, তখনই দেখতে পায় একটা ছোট্ট মেয়ে 4র্থ তলার মাঝ সিঁড়িতে দাঁড়িয়ে আছে। জান্নাত বুঝতে পারছে না এই ছোট মেয়েটি আবার কে। হোস্টেল বন্ধ হয়ে যাবে, সবাই যার যার গ্রামের বাড়ি চলে যায়, তাহলে এই মেয়েটি আসলো কোথা থেকে? জান্নাত ধীরে ধীরে সেই মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়। মেয়েটির মুখের উপর ওর চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে আছে। জান্নাত মেয়েটিকে কিছু জিজ্ঞেস করার জন্য মুখ খুলবে, তার আগে সেই মেয়েটি এক হিংস্র চেহারা ধারণ করে জান্নাতের উপর ঝাঁপিয়ে পড়ে। জান্নাত ভয়ে চিৎকার করতে থাকে। এই মেয়েটি শুধু শুধু কেন ওর উপর ঝাঁপিয়ে পড়ল? জান্নাত কিছু বোঝার আগেই ওর শরীর থেকে সমস্ত জামাকাপড় আঁচড়ে ছিঁড়ে খুলে ফেলে। জান্নাতের চিৎকার যেন ওর মুখ অবধি সীমাবদ্ধ হয়ে আছে, অন্য কেউ শুনতেই পারছে না। কিছু সময় পর মেয়েটি হঠাৎ করে জান্নাতের উপর থেকে সরে কোথায় যেন পালিয়ে যায়। জান্নাতের এবারের চিৎকার সবার কান অবধি যায়। ছেলে হোস্টেল থেকেও প্রায় 40-50 জন ছেলে মেয়ে হোস্টেলের দিকে এগিয়ে আসে। মেয়ে হোস্টেলেরও 20-25 জন মেয়ে 4র্থ তলায় ছুটে আসছে। জান্নাত ফ্লোর থেকে উঠে ছুটে যায় নিচের দিকে। এতক্ষণে সকল ছেলে মেয়ে হোস্টেলে এসে হাজির হয়। জান্নাতের নগ্ন দেহ, গায়ে একটি সুতোও নেই, সবার চোখের সামনে দৌড়ে যাচ্ছে। শরীরের প্রতিটি স্থানে ক্ষতবিক্ষত নখের আঁচড়। জান্নাত সেই নগ্ন দেহ নিয়ে কাঁদতে কাঁদতে নিচের রুমের দিকে ছুটে চলছে। সব ছেলে মেয়ে জান্নাতের শরীরের দিকে তাকিয়ে আছে। সবার মাঝখান দিয়েই জান্নাত ছুটে চলছে, আর মনে মনে একটাই ভাবনা আঘাত করছে তাকে, কে তাকে এভাবে অ্যাটাক করলো? রহস্য ভেদ করে জানতে পারবে কি সবাই? কে ছিল জান্নাতের সেই হামলাকারী? রিয়াজের আত্মা সেটা? এই সেটা কে? জানতে হলে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি কেমন লাগছে সমালোচনা করুন গল্পের ব্যাপারে।